এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামে। এই সেই ফাঁসির মঞ্চ। নমস্কার সবাইকে, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামে। তো এর ভেতরে ঢুকবো আমরা আর গিয়ে দেখবো, পুরোটাই দেখাবো তোমাদেরকে। চলো ভেতরের দিকে যাই, কি কি দেখা যাচ্ছে। আমাদের ঢুকেই কিন্তু টিকিট কাটতে হবে, লেখাই আছে এখানে টিকিট মূল্য 30 টাকা। ঢুকেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার, এর ভেতরে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, ভেতরটা দেখি। হাতে আমাদের ম্যাপও দিয়ে দিয়েছে পুরোটা দেখার জন্য। তো ম্যাপ দেখে দেখে আমরা পুরোটা ঘুরে নিই। চলো, ঢুকতেই একটা গার্ডেন পেয়ে গেছি। এখানে লেখাটা দেখো, এখানে বিপ্লবীদের কিছু কবিতার লাইন লেখা আছে। যারা আমাদের দেশ স্বাধীন করেছিল। ও গাইডলাইন দেওয়া আছে, কোন দিকে কোথায় কি আছে সবকিছু দেওয়া আছে এখানে। প্রথমেই রয়েছে ফাঁসির মঞ্চ। এখানে তাও মানচিত্র দেওয়া আছে, তবুও হাতে করে আমাদের একটা করে দিয়ে দিয়েছে মানচিত্র। সব বিপ্লবীদের ছবি দেওয়া এখানটায়, যারা আমাদের দেশ স্বাধীনের জন্য নিজেদের মরণ বরণ করে নিয়েছিল। এই দেখো লেখা আছে প্রথমে ফাঁসির মঞ্চ, পরে নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, সবই দেখবো কোথায় এনারা থাকতো, কোন জেলে রাখা হতো। এগিয়ে চলেছি আমরা, প্রথমেই পড়বে আমাদের বাঁদিকে ফাঁসির মঞ্চ। খুব কষ্টদায়কভাবে এগিয়ে যেতে হচ্ছে সেই ফাঁসির মঞ্চের দিকে। যেসব বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, যারা দেশ স্বাধীনের জন্য নিজেদের মরণ বরণ করে নিয়েছিলেন এই ফাঁসির মঞ্চে। এই জায়গায় ফাঁসি দেওয়া হতো, আর ফাঁসি দেওয়ার পরে এই যে নিচে জায়গাটা আছে, এইখান থেকেই দেহ বের করা হতো। আর ওই যে রুমটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আসামিদের দেখানো হতো এইখানে ফাঁসি দেওয়া, যাতে তারা তাদের দোষ স্বীকার করে নেয়। ফাঁসির কথা বলতেই বারবার গলাটা কেঁপে উঠছে। যেসব মানুষের ফাঁসি দেওয়া হয়েছিল, তারা এই দেশ স্বাধীনের জন্য কী না করেছে। কিছু স্ট্যাচু দিয়ে রেখেছে, জানলা থেকে দেখা যাচ্ছে। তো ওখান থেকে দেখানো হতো, পুরো স্বচক্ষে ওরা দেখতো এই ফাঁসি দেওয়া। আর এই মঞ্চের পাশেই রয়েছে পোস্টমর্টম রুম। মৃত্যুর পরে ওখানেই নিয়ে যাওয়া হতো আর ওখানেই পোস্টমর্টম করতো। ভেতরটা দেখে নিই আমরা।
এই বেডে রেখেই পোস্টমর্টম হতো। আর কোনো যদি মনে হতো যে বেঁচে আছে, তখন তাদের হাত কেটে শিরা কেটে দিত, হাতের শিরা কেটে এই যে ড্রেনটা, এই ড্রেনে সেই রক্ত বেরিয়ে যেত এই ড্রেন থেকে। এইভাবে তাদের মারত। যে সমস্ত বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের কয়েকজনের নামের তালিকা দেওয়া। এই জায়গায় ফাঁসি দেওয়ার আগে এখানে এনে রাখা হতো যাদের ফাঁসি দেবে তাদেরকে, আর তাদের শেষ ইচ্ছে পূরণ করা হতো। ভালো মন্দ খেতে দেওয়া হতো এইখানে রেখে। ওনাকে আমি দূর থেকেই প্রণাম করছি, যেহেতু ভেতরে ঢুকতে পারবো না। এই হচ্ছে সেলের লক, ভীষণ কড়াভাবে তৈরি করা। এই হচ্ছে ভেতরটা, এইখানেই থাকতেন ওনারা। দুজন করে রাখা যেত, দুদিকে দুটো বেড মতো করা, ফাঁসির একটা স্ট্যাচু দেওয়া। আর এখানে রয়েছে ইংরেজ সৈনিক, খুব কড়া ব্যবস্থা ছিল, হাতে আছে তার চাবুক, দাঁড়িয়ে থাকতেন এখানে কড়াভাবে পাহারা দিতেন। ফাঁসির মঞ্চের অপোজিট সাইডে আছে নেতাজি সেল, আমরা এদিকেই চলে যাব। এই সেলেই ছিলেন নেতাজি। এই কষ্টদায়ক জায়গায় আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, তো চলো অন্য অন্য সাইডগুলো দেখে নিই। এই হচ্ছে নেতাজি কক্ষ, যেসব বিপ্লবীরা আমার দেশ স্বাধীনের জন্য এই জেলে বন্ধ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। তো ওনাকে আমার অনেক অনেক প্রণাম। সবার আগে আমি ওনাকে একটা স্যালুট জানাই আর অনেক প্রণাম। ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। চলে এলাম নেহেরু কক্ষ। সামনেই রয়েছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু।
এই হচ্ছে জওহরলাল নেহরুর কক্ষ। 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন তিনি। আর ওনার সঙ্গে দেখা করতে আসতেন এই যে ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে 17ই ফেব্রুয়ারি থেকে 17ই মে 80 দিন এই ভবনে একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃপক্ষ কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত, ভারতের প্রধানমন্ত্রী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। বেশিক্ষণ থাকার মতো মানসিকতা নেই। এখানে এসে ভীষণ কষ্টদায়ক ব্যাপার হচ্ছে। যারা আমাদের দেশ স্বাধীন করেছিল তাদের এখানেই রাখা হয়েছিল। এই মিউজিয়ামে বিভিন্ন অস্ত্র রাখা আছে, যেগুলো বিপ্লবীদের কাছ থেকে পাওয়া গেছে। সেই সব অস্ত্র সাজিয়ে রাখা আছে। দীপঙ্করের বন্ধু জীবন। সামনে স্ট্যাচুটা দেখো। এইভাবেই অত্যাচার করা হতো, হাত পা কোমর বেঁধে। কিছু স্ট্যাচু দেওয়া আছে, যেটা কালাপানি জেলে এইভাবেই কাজ করানো হতো। এই হচ্ছে পোশাক। সামনেই দেখো, এখানে একটা বোমার স্ট্যাচু, যেটা হচ্ছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত করা হয়েছিল। তারই একটা রূপ এখানে স্ট্যাচু করে দিয়েছে। এই হচ্ছে জীবন দশা, কিভাবে জীবন কাটাতেন। এখানেই স্নান করতেন, কাটাকুটি সবই স্ট্যাচুর মাধ্যমে দিয়ে দিয়েছে। এইসব জায়গায় শুয়ে থাকতেন। এই যে একটা করে থালা দেওয়া আছে, এর মধ্যেই খাওয়া হতো এদের। আর প্রত্যেকটা আসামিদের গায়ে যে জামা আছে তাদের কিন্তু নাম্বার দেওয়া আছে। এই যে দৃশ্যটা তোমরা দেখছো, দুজনে দুঃখ প্রকাশ করছে।
সে নিজেদের মতো করে উনুন জাল দিয়ে চা হয়ে গেছে রে, আয়না কেনে? চা হয়ে গেছে রে, আয়না কেনে? কিছু বলারও কিছু চা হয়ে গেছে রে, আয়না কেনে? চা হয়ে গেছে রে, আয়না কেনে? কেউ দুঃখে জানলা থেকে দেখতো বাইরেটা, তো কেউ দেখতো দুঃখে জানলা থেকে বাইরেটা, কেউ এর মধ্যে রাজত্ব ফলাতো যে লিডার হিসেবে হাত পা টিপে দিচ্ছে, সেই সবই কিছু তুলে ধরেছে এর মধ্যে। তাহলে এইভাবেই যেত আসামিদের জীবনযাপন। কেউ ঝাড় দিচ্ছে বাইরে, এদেরকে দিয়েই সব কাজ করানো হতো পরিষ্কার। এই স্ট্যাচু দেখে মনে হচ্ছে টাইম ধরে চুল কাটতে হতো, এই টাইমের মধ্যেই চুল কাটা শেষ করতে হবে, আর এইভাবেই করা হতো এদের উপর অত্যাচার, হাত বেঁধে চাবুক পেটানো। সামনে আছে আর্ট গ্যালারি, ভেতরে কি আছে চলে এসেছি প্রদর্শনী কক্ষ। এই হচ্ছে আগেকার মুদ্রা, আর এইটা হচ্ছে ব্রিটিশ আমলের পয়সা। এর ভেতরে পেয়ে গেছি দুর্গা মূর্তি। এই ব্যাপারটা ঠিক জানি না পুজো হতো কি হতো না, মনে হয় হতো। হাফ টাকা, যার নামও আমি শুনিনি, দেখছি হাফ টাকা। আমরা সে সবই বিপ্লবীদের নাম দেওয়া। এবার আমরা যাচ্ছি নজরুল কক্ষে। এইখানে বসে উনি এইসব বই লিখতেন, বিভিন্ন সময়কার ছবি ওনার। এই হচ্ছে ওনার পরিবার, যতদূর সম্ভব আমার মনে হয়েছে। হাত দেওয়া নিষেধ, তাই আমি ওনাকে দূর থেকেই প্রণাম জানাচ্ছি। চলে এসেছি আমরা কাককলে। সাইড থেকে দেখে নেবো এই যে ভেতরে যাওয়ার রাস্তা।
তো তাৎকাল এইভাবেই সুতো কাটতেন। আর এইখানটায় আছে সব তাঁত মেশিন। এই হচ্ছে যন্ত্রপাতি, এইগুলো দিয়েই বুনতেন। এখানে শীতল পাটিও বোনা হতো। যতদূর সম্ভব এখানে নিজেরা রান্না বান্না করে খেত। আর এই কিছু দৃশ্য এখানে রেখে দিয়েছে দেখানোর জন্য। আর এইখানে জল থাকতো, সবকিছু এর ভেতরেই করতে হতো। শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। যারা দেশের জন্য এইভাবে আত্মোৎসর্গ করলেন তাদের নাম খোদাই করে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। ডোকরা শিল্প রূপ, এগুলো হয়তো বেতের তৈরি, দেখার জন্য তৈরি করে রেখেছে। আলিপুর কারাগারের শতাব্দী প্রাচীন ঘণ্টা। সপ্তদশ শতাব্দী থেকে কারাগারের ঘণ্টা বাজানোর প্রথা চালু হয়। যখন কয়েদিদের সকালে বিভিন্ন কাজে নিয়োগ করা হয় তার ঠিক আগেই শোনা যায় ঘণ্টার ধ্বনি। আবার কাজ শেষ হলে যখন কয়েদিদের কারান্তরালে যাওয়ার সময় হয় তখন পুনরায় বাজে হয়ে ওঠে ঘণ্টা ধ্বনি। এমনকি যখন একজন কয়েদি মুক্তি পায় তখন ঘণ্টার ধ্বনি বাজানো হয়। তবে 1906 থেকে 1947 পর্যন্ত কোনো কয়েদিকেই মুক্তি দেওয়া হয়নি। আলিপুর জেল মিউজিয়ামের অপোজিটে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অনেক কিছু বলার ছিল, কিছুই বলতে পারিনি, যেহেতু প্রথমে ফাঁসি মঞ্চে ঢুকেই মনটা কেঁদে উঠেছে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।